আসসালামু আলাইকুম, সকলকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় গ্রিনস থিওরেম। সো এই গ্রিনস থিওরেমটা মূলত একজন ইংরেজ গণিতবিদ এবং পদার্থবিদ জর্জ গ্রিন তিনি প্রথম আবিষ্কার করেন এবং এই গ্রিনের যে উপপাদ্যটা সেটা আমাদের উপমহাদেশ এবং পশ্চিমাদের যে দেশগুলো আছে এবং ইউরোপ থেকে শুরু করে প্রায় সব দেশেই উপপাদ্যটা গ্রিনস থিওরেম নামে পরিচিত হলেও রাশিয়ায় কিন্তু এটা ভিন্ন নামে পরিচিত। রাশিয়ার যে একজন বিজ্ঞানী ছিল অর্থাৎ গণিতবিদ ছিল, সেই গণিতবিদের নাম হচ্ছে অস্ট্রা গ্রেডেস্কি। ওনার নাম অনুসারে এই উপপাদ্যটা ওখানে পড়ানো হয়। মূলত এর পিছনের বিষয়টা হচ্ছে ওই যে গণিতবিদ তিনি জানতেন না যে গ্রিন মহাশয় এই উপপাদ্যটা তৈরি করেছেন, ফলে অর্থাৎ কিছু কাছাকাছি সময়ের মধ্যে তারা এই একই ধরনের উপপাদ্যটা তৈরি করেন, ফলে রাশিয়ানরা তাদের দেশের ব্যক্তিকে সম্মানিত করার জন্য মূলত এটা করেন। তো যাই হোক, এটা আমাদের আলোচনার বাইরে। সো আজকে আমরা দেখব গ্রিন সাহেব কিভাবে কোন প্রক্রিয়ায় কোন ওয়েগুলো ফলো করে এই রেখা সমাকলন এবং তল সমাকলনের মধ্যে যে সম্পর্ক সেটা প্রতিষ্ঠা করেছেন। অর্থাৎ আমাদের প্রমাণটা হচ্ছে, প্রিয় স্টুডেন্ট খেয়াল করো, রেখা ইন্টিগ্রাল এবং তল ইন্টিগ্রালের মধ্যে যে আমাদের সম্পর্ক সেটাই আমাদের গ্রিনের উপপাদ্যের মূল বিষয়। এই জিনিসটাকে, এই সম্পর্কটাকে প্রতিষ্ঠা করেছেন গ্রিন। সো আমরা যদি একটু বর্ণনাগুলো দেখি, বর্ণনাগুলো আমি চাইলে লিখতে পারতাম এবং না লেখার পিছনে কারণটা হচ্ছে যে যাতে তোমাদের টাইম বেঁচে যায়, যাতে তোমরা একটু বোঝো। এটা তো জাস্ট বোঝানোর বিষয়। আই হোপ যে লেখে নাও তো তোমরা আরো ভালো বুঝতে পারবা। সো প্রিয় স্টুডেন্ট খেয়াল করো, তো ধরি এক্স ওয়াই সমতল। আমাদের যদি একটা সমতল হয়, আমরা যেটাকে ধরলাম এক্স এবং ওয়াই, সো এরকম একটা সমতলে আর একটি আবদ্ধ ক্ষেত্র। সো প্রিয় স্টুডেন্ট খেয়াল করো, এখানে আর কে আবদ্ধ করেছে কি বলতো? সি। সো যাই হোক, আর কিন্তু একটা আবদ্ধ, আর কে আবদ্ধ করে রাখা হয়েছে। সে আবদ্ধটা করছে কে দেখো তো? সে আবদ্ধ ক্ষেত্র যা একটি সরল বক্ররেখা সি দ্বারা আবদ্ধ। সো আর কে কিন্তু আবদ্ধ করছে একটা সরল বক্ররেখা। এখানে প্রিয় স্টুডেন্ট বক্ররেখাটা কিন্তু এরকম না, হ্যাঁ? তো ঠিক আছে, মানে এটা কিন্তু সরল না। এই যে রেখাটা এটা কিন্তু সরল না। আমাদের যে বক্ররেখাটা আছে সেটা কিন্তু সরল, ঠিক আছে? সো সরল বক্ররেখা সি দ্বারা আবদ্ধ আমাদের যে বক্ররেখাটা আছে যেটা অ্যান্টিক্লকওয়াইজ চলছে, সেটা হচ্ছে সরল বক্ররেখা দ্বারা আবদ্ধ। সো পরের কথাটা যদি আমরা একটু খেয়াল করি, পরের কথাটা বলা হচ্ছে যেখানে অক্ষের সমান্তরাল সরল রেখা সি কে সর্বাধিক দুইটি বিন্দুতে ছেদ করে। সো এটা আমাদের বুঝতে হবে, যেহেতু এই কথাগুলা মূলত কার দেওয়া বলতো? সেই গণিতবিদের দেওয়া। সো গণিতবিদের কথাকে গণিতের মতো করে চিন্তা করতে হবে। অর্থাৎ বলা হচ্ছে যেখানে অক্ষের সমান্তরাল সরল রেখা, আমরা যদি আরেকটু নিচে নামাই, অক্ষের সমান্তরাল সরলরেখা সি কে সর্বাধিক দুইটি বিন্দুতে ছেদ করে। তো আমরা যদি একটা আর্ট করে নেই সমতল, সো এই সমতলে আমরা যদি একটা বক্ররেখা আর্ট করি, প্লিজ স্টুডেন্ট খেয়াল করো। সো এই যে একটা আমরা বক্ররেখা আর্ট করলাম, সেই বক্ররেখাতে আমরা যদি একটা সমান্তরাল রেখা আর্ট করি, খেয়াল করো, সমান্তরাল রেখা আর্ট করলাম, এইভাবেও ধরো একটা আর্ট করলাম, এদিক দিয়েও একটা আর্ট করলাম। সো তুমি আগে এক্স অক্ষেরটা দেখো, আমাদের এক্স অক্ষেরটা দেখো, এক্স অক্ষের কয়টা বিন্দুতে ছেদ করেছে? আচ্ছা আমি এটা একটু মুছে দিই, না হলে তোমাদের আবার একটু ঝামেলা লাগবে। এক্স অক্ষ আর অক্ষ তো আমরা একসাথে চিন্তা করব না। আচ্ছা, সো এই বক্ররেখাটা আমরা যদি এক্স অক্ষের সমান্তরাল করে এখানে একটা সমান্তরাল সরলরেখা অঙ্কন করি, তাহলে কয়টা বিন্দুতে ছেদ করে দেখো তো? দুইটা বিন্দুতে সর্বোচ্চ ছেদ করে, এখানে একটা, এখানে একটা। তাহলে আমরা দেখলাম যে আমরা যদি এক্স অক্ষের সমান্তরালে দুইটা সরলরেখা অঙ্কন করি, তাহলে সেইটা সর্বাধিক দুইটা বিন্দুতে ছেদ করে। এটা নিয়ে সমস্যা নাই, কিন্তু খেয়াল করো আমাদের প্রবলেমটা হবে কখন? প্রবলেমটা হবে বক্ররেখাটা যদি আমাদের এরকম হয়, এরকম একটা বক্ররেখা হলো, ঠিক আছে? সো এরকম একটা যখন বক্ররেখা হইলো, তখন খেয়াল করে দেখো, এখানে আমরা যখন এই পাশে টানলাম তখন আমাদের কয়টা বিন্দুতে হইলো? ফাইন, আমাদের কিন্তু তখন একটা বিন্দু দুইটা বিন্দুতে আমরা স্পর্শ করলাম, অর্থাৎ আমাদের দুইটা বিন্দুতে ছেদ করছে। ওকে, কিন্তু খেয়াল করো যখন আমরা এভাবে আর্ট করব, আচ্ছা তখন আমাদের কয়টা বিন্দুতে ছেদ করছে? প্রিয় স্টুডেন্ট দেখো তো, এখানে আমাদের এখানে তখন
আমরা কিন্তু তখন লক্ষ্য করলে দেখতে পারবো এই যে এখানে একটা বিন্দু আছে না, এবং এখানে একটা বিন্দু এবং এখানে একটা বিন্দু, কয়টা বিন্দুতে সেট করছে? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে 3টা বিন্দুতে সেট করছে। কিন্তু আমাদের এই থিওরামের ক্ষেত্রে, অর্থাৎ সমতলের যে থিওরাম, যে গ্রিনের যে থিওরামের এই সমতলের ক্ষেত্রে, সেখানে সর্বাধিক 2টা বিন্দুতে সেট করতে পারবে, এর অধিক বিন্দুতে সেট করাটা পসিবল না। তাহলে আমরা এমন কোন বক্ররেখা নিতে পারবো না যেই বক্ররেখাতে 2টার বেশি সেট করে, অর্থাৎ 2টার বেশি সেট করা বক্ররেখা আমরা অ্যাকসেপ্ট করতে পারবো না। এই জিনিসটা কিন্তু আগে আমাদের বুঝতে হবে, ঠিক আছে? তার মানে আমাদের এখানে এরকম বক্ররেখা নেওয়া পসিবল না। তাহলে আমরা যে বক্ররেখাটা নিব সেটা হচ্ছে ওই রকম যেটাতে সর্বোচ্চ 2টা বিন্দুতে সেট করা পসিবল। আচ্ছা, আই হোপ এটা বুঝতে পেরেছো। পরের কথাটাই আমরা যাই। এখন যদি ওই ক্ষেত্রে px হয়, আচ্ছা এখন খেয়াল করে প্লিজ স্টুডেন্ট, এখন যদি ওই ক্ষেত্রে p অফ x হয় এবং q অফ x হয় ফাংশন দ্বয় সংজ্ঞায়িত, এখানে খেয়াল করো কয়টা কথা বলা হচ্ছে। ফাংশন দ্বয় হবে সংজ্ঞায়িত, ওকে, এরপর হবে অবিচ্ছিন্ন, এবং ইহাদের আংশিক অন্তরক সহগ বিদ্যমান থাকে, যেটা হচ্ছে লাস্ট কথা। সো আমরা প্রাইমারি কথা দুইটা একটু খেয়াল করি। তো যখন কিনা বলবে সংজ্ঞায়িত, সংজ্ঞায়িত কখন হয়? যখন একটা ফাংশন, আমরা একটা ফাংশন নিলাম, এই ফাংশনের আমরা একটা ভ্যালু পাচ্ছি, যেমন ধরো ফাংশনটা যদি এরকম হয় 0/2, এটার কি কোনো ভ্যালু আছে? না, এটা তো অসংজ্ঞায়িত। কিন্তু আমরা এমন একটা ফাংশন নিব যে ফাংশনে একটা ভ্যালু থাকবে, এটা তো ভ্যালু আছে। সো ফাংশনটা সংজ্ঞায়িত হতে হবে, অর্থাৎ ফাংশনের একটা মানে রেসপেক্টেবল ভ্যালু থাকতে হবে। ভ্যালু না থাকলে আমরা তো সেটাকে মানে ফাংশন বলতে পারবো না, অর্থাৎ সেটা তো কি হবে না বলতো, সেটা এখানে অ্যাকসেপ্টেবল হবে না। অর্থাৎ ফাংশনটা সংজ্ঞায়িত হতে হবে, এখানে সংজ্ঞায়িত হইলো, এবং অবিচ্ছিন্ন হতে হবে। সো অবিচ্ছিন্ন কখন হয়? আমরা যদি একটা সমতল কল্পনা করি, প্রিয় স্টুডেন্ট খেয়াল করো, সমতল এইভাবে একটা রেখা গেল, হ্যাঁ, আমার এই এটা অর্থাৎ এ এবং বির সাপেক্ষে একটা বক্ররেখা গেল। সো এই বক্ররেখাটায় দেখো কোথাও কি এরকম স্পেস আছে? যদি একটু দেখো তো, এরকম কি কোনো স্পেস আছে? মানে এমন কোনো কি জায়গা আছে যেখানে ফাংশনটা বিচ্ছিন্ন হয়েছে? বিচ্ছিন্ন তো হয়নি। অর্থাৎ আমাদের ফাংশনটা ছিল, আমরা যদি খেয়াল করি, আমাদের ফাংশনটা কিন্তু সম্পূর্ণই ছিল। তো আমরা এই জায়গাটা যখন বিচ্ছিন্ন করবো তখন বিচ্ছিন্ন হবে, কিন্তু বিচ্ছিন্ন তো হয়নি, বিচ্ছিন্ন হওয়া যাবে না, অর্থাৎ অবিচ্ছিন্ন হবে। এবং ফাইনাল কথা হচ্ছে এদের আংশিক অন্তরক সহগ বিদ্যমান থাকবে। তো একটা ফাংশন যদি সংজ্ঞায়িত হয়, অবিচ্ছিন্ন হয়, আলটিমেটলি সেটা আংশিক অন্তরক সহগ বিদ্যমান থাকে। এটা আমরা সেই অনার্স ফার্স্ট ইয়ার থেকে পড়ে আসতেছি, তাই না? আচ্ছা, অন্তরীকরণ অধ্যায়ে এই জিনিসটা আমরা বারবারই পড়েছি। যাই হোক, তো অবিচ্ছিন্ন এবং অর্থাৎ সংজ্ঞায়িত এবং অবিচ্ছিন্ন হলে সেটা আংশিক অন্তরক সহগটা বিদ্যমান থাকে। সো এরপরে আমরা যদি খেয়াল করি যে গ্রিন সাহেব তার যে উপপাদ্যটা যেটা প্রমাণ করেছেন রেখা সমাকলন এবং তল সমাকলনের মাঝে, সেটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করতে যাই, বিশ্লেষণটা বিষয়টা দেখো তো, দেখো ক্লোজ ইন্টিগ্রাল সি বা রেখা সমাকলন, সেটা কি হচ্ছে? পি ডিএক্স, এখানে একটা নিলাম পি, আচ্ছা, পি ডিএক্স প্লাস কিউ ডি হয় সমান তল সমাকলন, অর্থাৎ ডাবল ইন্টিগ্রাল আর ডিকিউ বাই ডিএক্স মাইনাস ডিপি বাই ডিওয়াই, অর্থাৎ এগুলো তো বাঁকা ডি, এই হচ্ছে বিষয়, আর ডিএক্স ডিওয়াই এখানে থাকবে। সো এখানে একটু মনে রাখার জন্য বলি বিষয়টা কিভাবে মনে রাখবা। যখন এক্স এর রেসপেক্টে অন্তরীকরণ করবা তখন করতে হবে পরের কাজটাকে, এটা এক্স এর রেসপেক্টে যখন করব আমরা তখন পরেরটা, আর যখন অ এর রেসপেক্টে করব তখন আগেরটা। এটাই হচ্ছে এখানে মনে রাখার কৌশল, অর্থাৎ অ এর রেসপেক্টে করতে হবে আগেরটাকে অন্তরীকরণ, এবং এক্স এর রেসপেক্টে করতে হবে পরেরটাকে অন্তরীকরণ, এবং শেষে তো ডিএক্স ডিওয়াই থাকবে। সো এই জিনিসটাই হচ্ছে এখানে আমাদের যে কি বলে এটাকে বিবৃতি, সেটা। সো আই হোপ বিবৃতিটা বুঝতে পেরেছেন। এখন আমরা যাব প্রমাণে। ওকে, সো প্রমাণে যদি আসি, দেখো ধরি আর কে আবদ্ধকারী বক্ররেখা সি, আমরা যদি আগের পেজটাতে চলে যাই তাহলে আর কে আবদ্ধ করছে কি বলতো? সি আবদ্ধ করছে না এখানে? অবশ্যই। তাহলে আর কে আবদ্ধ করছে, আমরা দেখলাম যে আর কে আবদ্ধ করছে সি। সো যেন অক্ষদ্বয় সমান্তরাল সরলরেখা 2 এর অধিক বিন্দুতে সি কে ছেদ না করে। সো আমরা দেখেছি, আমরা যে বক্ররেখাটা নিয়েছিলাম, যে সি যে রেখাটা নিয়েছিলাম, সেটা কিন্তু 2 এর অধিক বিন্দুতে ছেদ করে নাই। সো আমাদের এটা কিন্তু খেয়াল রাখতে হবে যখন আমরা সমতলে গ্রিনের উপপাদ্য প্রমাণ করব। এটা কিন্তু
আমাদের কথা না, গ্রিন সাহেব সেভাবেই প্রমাণ করেছেন যে যেন যে বক্ররেখাটা আমরা নিব মাঝখানে, অর্থাৎ অনেক দেশের অনেক গণিতবিদ আছে যারা অনেকভাবে বক্ররেখাটা নেওয়ার চেষ্টা করেছে, যেহেতু গ্রিন সাহেব বক্ররেখা নিতে বলছে আমি নিলাম। সো এভাবে না, একটা রেসপেক্ট থাকতে হবে বিষয়টার উপর যে আসলে কোন ভাবে নিব, অর্থাৎ সেটার একটা দায়িত্ব দিয়ে দিয়েছে আমাদের যে তোমরা এমন ভাবে নিবা যেন দুইয়ের অধিক বিন্দুতে ছেদ না করে। সো আমাদের দুইয়ের অধিক বিন্দুতে ছেদ করা যাবে না, তাহলে ধরে আর কে নিম্নলিখিত দুই ভাবে প্রকাশ করা যায়। কিভাবে প্রকাশ করা যায়, এখন চলো মেইন কাজ আমাদের শুরু। তাহলে এখানে খেয়াল করে প্রিয় স্টুডেন্ট, আর কে যখন আমরা দুই ভাবে প্রকাশ করব তখন এক নাম্বারটা কি হয়, তখন এক নাম্বারটা দেখো এখানে হচ্ছে এক্স যেটা থাকবে সেটা হচ্ছে এ থেকে বি এর মধ্যে। ক্লিয়ার? তাহলে যেটা এক্স থাকবে সেটা কিস থেকে বলতো, এ থেকে বি এর মধ্যে। অর্থাৎ এই যে জিনিসগুলা, আচ্ছা আমরা যখন গ্রিনের উপপাদ্যটা দেখলাম, অর্থাৎ গ্রিনের উপপাদ্য তো এই যে এই কথাটাই তো গ্রিনের উপপাদ্য, এটাই তো, এই যে গাণিতিক বাক্যটাই তো গ্রিনের কথা। সো গ্রিনের কথাটাতে দেখো আমরা একটা ক্লোজ কার্ভ থেকে ডাবল ইন্টিগ্রালে কিন্তু চলে গেলাম, কনভার্ট হইলাম। সো একটা ক্লোজ কার্ভ থেকে ডাবল ইন্টিগ্রালে যখন আমরা কনভার্ট হইলাম, সো এখানে ইন্টিগ্রাল কয়টা আছে, দুইটা। এখন দুইটা ইন্টিগ্রালের জন্য আমাদের এখানে দুইটা শর্ত অ্যাকসেপ্ট করতে হবে, এটা একটা বিষয়। তো দেখো শর্ত দুইটা আমরা কিভাবে নিব, এখানে হচ্ছে f1 x থেকে y f2 x। ওকে, সো আমাদের শর্তগুলো আমরা এভাবে নিব যে a থেকে b, অর্থাৎ x এর সীমাটা থাকবে a থেকে b এবং y এর সীমাটা থাকবে f1 থেকে f2। সেম ভাবে দুই নম্বরে থাকবে c থেকে d, এখানে থাকবে y, আর এখানে থাকবে g1 y থেকে g2 y। ওকে, সো এটা হলো বিষয় গেল। এখন প্রিয় স্টুডেন্ট, কোশ্চেন হতে পারে যে স্যার আপনি এটা কই পেলেন। ওকে, সো এটার একটা বিষয়, এই কোশ্চেনের আনসারে আমি বলবো আমরা যদি উপপাদ্যটাকে একটু খেয়াল করি, প্রিয় স্টুডেন্ট এই উপপাদ্যটাকে একটু খেয়াল করো। সো এখানে কিন্তু আমাদের ডাবল ইন্টিগ্রালের কাজ আছে, ডাবল ইন্টিগ্রাল। সো তার মানে ডাবল ইন্টিগ্রালের জন্য আমাদের আপার লিমিট, ডুয়াল মানে আপার লিমিট এবং লোয়ার লিমিট দুইটা করে লাগবে। অর্থাৎ আমরা যদি একটা এইটার সাপেক্ষে এইটার তো কাজ করবো, আবার এইটার সাপেক্ষে, অর্থাৎ হয় আমরা বাম পক্ষ দিয়ে ডান পক্ষকে মিলাবো, নতুবা আমরা ডান পক্ষ দিয়ে বাম পক্ষকে মিলাবো। বিষয়টা হচ্ছে এমন, এটা আমাদের প্রমাণ করতে হবে। সো এই হচ্ছে একটা বিষয়। সো এখানে আমাদের কিন্তু তার মানে কি লাগবে, আপার লিমিট লোয়ার লিমিট গুলো লাগবে। সো আপার লিমিট লোয়ার লিমিট গুলো আমরা আমাদের সুবিধা মতো এভাবে ধরে নিতে পারবো। এখন যদি কোনো গণিতবিদ মনে করে যে না আমি এই আপার লিমিট লোয়ার লিমিট গুলো নিব না, অন্য আপার লিমিট লোয়ার লিমিট নিব, সেক্ষেত্রে কিন্তু কোনো বাধা নেই। কারণ এভাবেই যে, অর্থাৎ আর কে নিম্নলিখিত দুই ভাবে প্রকাশ করা যায়, এভাবেই যে প্রকাশ করা যায়, এটা কিন্তু কোনো ধরাবাধা কথা নেই। সো আমাদের প্রমাণের সুবিধার্থের জন্য আমরা এটাকে এভাবেই ধরি, এ থেকে বিতে থাকি এবং x থেকে, অর্থাৎ f1 থেকে g1 এ থাকে। এটাকে মনে রাখার জন্য আমি একটু তোমাদের একটা কৌশল বলে দিতে পারি, এটা এইভাবে করবে। এখানে থাকবে, অর্থাৎ আমি এখানে লিখে দেই, প্রথমে থাকবে x এক নম্বর শর্তের ক্ষেত্রে, এরপর y, এরপরে y, এরপরে x। ক্লিয়ার? সো প্রথমে x y y x, x y y x। এখানে দেখো আমরা কিন্তু সেটাই লিখেছি, প্রথমে আছে x, এরপরে y, এরপরে y, এরপরে x। সো আশা করি এটা বুঝতে পেরেছেন। এখন আমরা একের জন্য প্রমাণ করব। শর্ত একের জন্য, তাহলে এখন আমরা শর্ত একের জন্য এটা প্রমাণ করি। সো শর্ত একের জন্য আমরা এখানে প্রমাণটা হচ্ছে তো এরকম, দেখো আমরা তো আগে দেখেছি যে গ্রিনের থিওরেমটা কেমন, যে এখানে থাকবে ক্লোজ কার্ভ সি। সো এখানে থাকবে পি ডি এক্স প্লাস কিউ ডি ওয়াই, অর্থাৎ এখানে যদি আমরা খেয়াল করি pdx প্লাস qdy এটা থাকবে, এবং অপোজিটে কি থাকবে আমাদের, এটাই হচ্ছে আসল গুরুত্বপূর্ণ, ডাবল ইন্টিগ্রাল আর এটা থাকবে অপোজিটে, কিন্তু আমাদের মেইন গুরুত্বপূর্ণ। সো অপোজিটটা আমি আচ্ছা এখানে লিখে বুঝে দেই। আচ্ছা এটা থাকবে ইকুয়াল ডাবল ইন্টিগ্রাল আর কিউ ডেল কিউ ডেল এক্স মাইনাস ডেল পি ডেল ওয়াই, আর সাথে থাকবে ডিএক্স ডিওয়াই। সো এটা হচ্ছে আমাদের যে গ্রিনের থিওরেম সেটা। সো এখানে খেয়াল করো, আমরা যদি
এইটা, অর্থাৎ এটা সমান তো এটা প্রমাণ হবে, তাই না? তাহলে আমরা এই যে এই পার্টটাকে কিভাবে লিখতে পারি দেখো তো, এইভাবে লেখা যায় কিনা, ডাবল ইন্টিগ্রাল আর ডেল কিউ ডেল এক্স, সাথে এটাকে দিতে পারি ডিএক্স ডিওয়াই মাইনাস এই ডাবল ইন্টিগ্রাল আর এটার সাথে যায়, তার মানে এখানে থাকবে আর ডেল পি ডেল ওয়াই ডিএক্স ডিওয়াই। সো এখন এই জিনিসগুলোকেই আমরা মূলত কনভার্ট করে আমাদের এই প্রমাণটা সম্পূর্ণ করব আর কি। তো এখানে প্রিয় স্টুডেন্ট দেখো, আমরা প্রথমে আগে এই পির জন্য, অর্থাৎ পি যেহেতু আগে সিরিয়ালে, আমরা পির জন্য কাজটা করি। হ্যাঁ, শর্ত 1 এর জন্য ডাবল ইন্টিগ্রাল আর, সো ডাবল ইন্টিগ্রাল আর, তো মাইনাস চিহ্নটা আমরা নিব না, আমাদের প্রমাণে কখনো আসলে আমরা সেটা কেটে দিব আর কি, প্রমাণ দেখে আর কি, এমনি তার কেটে দিতে পারবো না। আচ্ছা, এটা গেল, সাথে থাকতেছে আমাদের ডিএক্স ডিওয়াই এটা। আচ্ছা, সো আই হোপ এটুকু বুঝতে পেরেছো। এখন দেখো, আমাদের প্রথম ইন্টিগ্রালটা আমরা রাখলাম, প্রথম ইন্টিগ্রালটা হবে আমাদের, যেহেতু সত্য 1 এর জন্য কাজ করতেছি, এই যে আপার লিমিট লোয়ার লিমিট এইটার সাপেক্ষে আমরা কাজ করব। সো প্রথমটা হচ্ছে কি, x সমান a থেকে কোথায় যাব, আমরা p তে যাব, ঠিক আছে? এখন প্রিয় স্টুডেন্ট, এখানে একটা বিষয় খেয়াল রাখবা অলওয়েজ, যেটা আমাদের পুনরাবৃত্ত ইন্টিগ্রালে আমরা কাজটা করেছিলাম, তোমাদের চ্যাপ্টার 8 পুনরাবৃত্ত ইন্টিগ্রালে এই কাজটা কিন্তু করা হয়েছে। সো যদি কখনো দেখো এইরকম আছে, ধরো ডাবল ইন্টিগ্রাল এখানে, আচ্ছা আমি এটা দিয়ে দিই আসলে, সো এখানে যেটা থাকবে, ধরো এখানে আছে dx dy এরকম আছে, তো প্রথম ইন্টিগ্রালের জন্য কিন্তু এটা, দেন পরের ইন্টিগ্রালের জন্য কিন্তু এইটা। হ্যাঁ, এটা কিন্তু একটু মনে রাখতে হবে। সো আমরা কি করব, প্রথম ইন্টিগ্রালের জন্য এটা এবং পরের ইন্টিগ্রালের জন্য এইটা, এই কাজটা আমাদের করতে হবে এখানে। এখন কথা হচ্ছে, আমরা যার জন্য কাজটা করব, সে দ্যাট আমাদের এখানে এরকম আছে যে এখানে আছে অয়, সো এখানে অয় থাকলে, এখানে যদি আমাদের অয় থাকে তাহলে কিন্তু আমাদের ডিওয়াই কে আগে নিয়ে আসতে হবে এনি হাউ, তখন আমাদের ডিওয়াই এর সাপেক্ষে এই কাজটা করতে হবে, ডিএক্স কে পরে রাখতে হবে, অর্থাৎ ডিএক্স কে আমরা ধ্রুবক রেখে পরে কাজটা করব, অর্থাৎ এখানে যে থাকবে তার রেসপেক্টে আমাকে কাজটা করতে হবে, এটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। সো এখানে দেখো, তাহলে আমরা এখানে কি কাজটা করব, সো আমরা থার্ড ব্র্যাকেটটা দিয়ে নেই, আরেকটা ইন্টিগ্রাল আছে যেটা কিসের সাপেক্ষে হবে, অয় এর সাপেক্ষে, অর্থাৎ অয় সমান f1x থেকে f2x, ওকে, এটা গেল। আচ্ছা, এখন আমরা ভ্যালুটা বসাবো, ডেল পি ডেল ওয়াই, আচ্ছা ওয়াই এর রেসপেক্টে যেহেতু, সেহেতু ওয়াইটা এখানে থাকবে আর ডিএক্স টাকে আমরা বাইরে বের করে দিলাম। সো এখানে দেখো, আমরা যখন বর্ণনাতে গিয়েছিলাম, বর্ণনা পড়েছিলাম, তখন কিন্তু আমরা দেখেছিলাম পি কে এক্স ওয়াই এর রেসপেক্টে আমরা কিন্তু কাজ করেছি, অর্থাৎ পি কে কিন্তু আমরা এক্স ওয়াই ধরেছিলাম এখানে দেখো, অর্থাৎ আচ্ছা বিবৃতি দেখো, আচ্ছা যদি ওই ক্ষেত্রে পি এক্স এবং কিউ এক্স এর ফাংশন হয়, তাহলে এই যে পি এক্স এর যে ফাংশনটা ছিল, সো এখানে একটা জিনিস দেখো ডিয়ার স্টুডেন্ট, আচ্ছা আমরা একটু একটা জিনিস বোঝার চেষ্টা করি। ধরো আমি ডিফারেন্সিয়েশন করতেছি ডি ডিএক্স এক্স স্কয়ার ওয়াই কে, এক্স স্কয়ার ওয়াই কে আমি ডিফারেন্সিয়েশন করতেছি, তাহলে কিসের রেসপেক্টে করতেছি, আচ্ছা আমি ওয়াই এর রেসপেক্টে নিই, তাহলে বুঝবা ভালো। ওয়াই এর রেসপেক্টে যখন নিব, তখন এখানে এক্স স্কয়ার তো ধ্রুবক পদ, তার মানে এক্স স্কয়ার বাইরে থাকবে, আর ওয়াই এর সাপেক্ষে ওয়াই কে অন্তরীকরণ করলে অন, দ্যাটস মিন এক্স স্কয়ার। আচ্ছা আই হোপ এটা বুঝতে পেরেছো। এখন দেখো, আমি যদি এটাকে ডিফারেন্সিয়েশন করলাম, এখন যদি যোগজীকরণ করি, তাহলে ইন্টিগ্রেশন এক্স স্কয়ার ওয়াই ডি ওয়াই এর রেসপেক্টে কিন্তু কাজটা করতেছি। সো সরি, এখানে এক্স স্কয়ার, তো যে পদটাকে পাবো এটাকে নিয়ে কাজ করতে হবে, ওয়াই এখানে তো আসলে প্রশ্ন ওঠে না। আচ্ছা, এই যে পদটাকে পাবো, তাহলে এক্স স্কয়ারটা যেহেতু ধ্রুবক পদ, ওয়াই এর রেসপেক্টে যেহেতু ইন্টিগ্রেশন করতেছি, তাহলে এক্স স্কয়ার বাইরে আসবে আর থাকে ইন্টিগ্রেশন ডি ওয়াই, তো এক্স স্কয়ার ইন্টিগ্রেশন ডিওয়াই মানে কিন্তু ওয়াই। তাহলে প্রি স্টুডেন্ট দেখো, আমরা যে পদটাকে নিয়েছিলাম সেটাকে ইন্টিগ্রেশন করে আমরা পেলাম এক্স স্কয়ার, সরি সেটাকে ডিফারেন্সিয়েশন করে আমরা পেলাম এক্স স্কয়ার। এখন ওই এক্স স্কয়ারটাকে আমরা যদি আবার ইন্টিগ্রেশন করি, তাহলে কিন্তু আমরা
প্রথম যে পদটা নিয়েছিলাম এক্স স্কোয়ার হয় সেখানে কিন্তু ফেরত যাওয়া যাচ্ছে। আমি আরেকবার বলি, আমরা যে প্রথম পদটাকে নিয়ে ডিফারেন্সিয়েশন করলাম, আচ্ছা ডিফারেন্সিয়েশন করে পাইলাম এক্স স্কোয়ার। এই এক্স স্কোয়ার কে যদি এখন আমরা ইন্টিগ্রেশন করি, খেয়াল করো ডিয়ার স্টুডেন্ট, ইন্টিগ্রেশন করি, আমরা ওয়াই এর সাপেক্ষে তো ওয়াই রেসপেক্টেই তো কাজটা করতেছি, তো ওয়াই রেসপেক্টে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কিন্তু যে পদটাতে ছিলাম সেটাতে আবার আমরা ফিরে আসতে পারতেছি। সো এই জায়গায় খেয়াল করো ডিয়ার স্টুডেন্ট, ওয়াই এর সাপেক্ষে আমরা পি কে ডিফারেন্সিয়েশন করব। ওয়াই এর সাপেক্ষে কাকে বলো তো? পি কে। এখন পিটা কার ভ্যালু? পিটা এক্স ওয়াই এর ভ্যালু, অর্থাৎ পিটা হচ্ছে এক্স ওয়াই এর ভ্যালু। পি দ্যাটস মিন কি? এক্স ওয়াই। সো পি দ্যাটস মিন এক্স ওয়াই, এখানে পি মানে পিটা কি? এক্স ওয়াই। এখন ওয়াই এর সাপেক্ষে যখন আমি এটা তো ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, সো ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে যেটা হবে অর্থাৎ পি এক্স ওয়াই, ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন আমি এটাকে করলাম, করার পর আবার কিন্তু আমার যোগজীকরণ আছে। দেখো ডিওয়াই এর সাপেক্ষে এই পি কে আমি কি করলাম? ডিফারেন্সিয়েশন করলাম। এই যে ডি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, আগে ডিফারেন্সিয়েশন করে আবার আমাকে যোগজীকরণ করতে হবে। সো আমার পদটা তো ওটাই থাকবে, আগের পদটাই তো থাকবে, আমি তো আগের পদেই ফেরত যাব, ঠিক কিনা বলো? তো ঘটনাটা কিন্তু এখানে এইটাই। আই হোপ যে আমি বোঝাতে পেরেছি। সো জানি না বুঝছেন কিনা, তারপর না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন, ট্রাই করবো ইনশাল্লাহ। তাহলে x সমান a থেকে b, এখানে কিন্তু আমরা x সমান x নাও লিখতে পারি, এটা বোঝার জন্য, পরীক্ষা না লিখলেও সমস্যা নেই, নাম্বার পেয়ে যাবেন। আচ্ছা এটা গেল। আচ্ছা এখন এখানে আমরা কি করতে পারি? আচ্ছা যেহেতু আমরা এইটা বুঝলাম যে এই জিনিসটা আসলে কি রকম, তাহলে এইটা সমান এটাকে কিন্তু আমরা লিখতে পারি পি অফ এক্স ওয়াই, কারণ এটা কিন্তু পি অফ এক্স ওয়াই এর ফাংশন। তাহলে এইটা সমান আমরা কি লিখতে পারি? পি অফ এক্স ওয়াই। আচ্ছা এখন আমরা যেটা ইন্টিগ্রেশন করছি, ডিফারেন্সিয়েশন করছি, করে কিন্তু আবার এই পদটাতে আমরা ফেরত এসেছি, তাহলে আমরা পি অফ এক্স ওয়াই লিখলাম। এখন আপার লিমিট লোয়ার লিমিট আমরা বসিয়ে দিই, ওয়াই সমান এফ অন এক্স, আর এখানে থাকে এফ টু এক্স। ওকে, এটুকু গেল। আচ্ছা এখন আমরা আর এটা না দেই, বারবার এ থেকে বি থাকুক এখানে। এখন আমরা কিসের, আচ্ছা এখানে আমাদের বাইরে ছিল ডিএক্স, তাই না? এটা লিখতে হবে। আমরা কিন্তু ওয়াই এর রেসপেক্টে কাজ করেছি প্রিয় স্টুডেন্ট, এখানে খেয়াল করো, আমরা কিন্তু এজ এ ফার্স্ট থেকে ওয়াই এর রেসপেক্টে কাজ করেছি, ডিএক্স কিন্তু স্থির। সো আমাদের আপার লিমিটটা এবং লোয়ার লিমিটটা বসাতে হবে ওয়াই এর জায়গায়, এটা কিন্তু ভুল করলে হবে না। তাহলে পি অফ এক্স, ওয়াই এর জায়গায় কি বসবে বলো তো? এফ টু, আর এখানে এফ টু জায়গায় এক্স লেখার দরকার নেই, কারণ এক্স একবার আছেই। আচ্ছা মাইনাস, সেম ভাবে এখানে পি অফ এক্স, এখন আমরা লোয়ার লিমিট বসাবো এফ অন। ওকে এটা গেল, সাথে থাকে আমাদের হচ্ছে এখানে থাকে ডিএক্স। আচ্ছা এরপর যে আমরা কি করব এখন? এ বি সাথে এটা গুণ করে দেব সাথে ডিএক্স, এবং এ বি সাথে এটা গুণ করে দেব সাথে ডিএক্স। সো এই পদগুলোকে আমরা এখন গুণ করে দেই। তাহলে ইন্টিগ্রেশন এ থেকে বি পি অফ এক্স কমা এফ টু, সাথে থাকবে ডিএক্স মাইনাস পি অফ এক্স কমা এফ ওয়ান, সাথে থাকবে আমাদের ডিএক্স। সো প্রিয় স্টুডেন্ট, আই হোপ যে এইটুকু বুঝতে পেরেছো। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে খুবই মজার বিষয়। এই জিনিসটা কিন্তু না বুঝলে ম্যাথটা বোঝা বা ম্যাথটা মানে অনেকটা একটু ইয়ে হবে, অন্যরকম লাগবে আর কি। সো আমরা একটু দেখি এখানে বিষয়টা কেমন। এখানে আমি যদি একটা তল অঙ্কন করি, এটা ধরলাম এক্স তল আর এটা ধরলাম ওয়াই তল। সো আমরা দুইটা তল অঙ্কন করলাম। এখন আমরা কার রেসপেক্টে কাজটা করতেছি দেখো তো? আমরা ডিএক্স এর রেসপেক্টে কিন্তু কাজটা করতেছি। সো তাহলে আমি এক্স অক্ষ বরাবর চিন্তা করব। সো আমি যদি এখানে একটা বক্ররেখা নেই, নিলাম, আমি যদি এই বিন্দু পর্যন্ত চিন্তা করি, ওকে, সো এখান থেকে এখানে একটা অক্ষ টানলাম, এ অক্ষর নাম দিলাম এ, এ অক্ষর নাম দিলাম বি, পারি এ সরি এফ ওয়ান, আর এটাকে চিন্তা করতে পারি এফ টু। তো আমরা যখন এটা চিন্তা করলাম, একটু খেয়াল করে দেখো তো, আমরা যখন অক্ষটার দিকে যাচ্ছি আমরা কিন্তু অলওয়েজ কিভাবে চিন্তা করি? আমরা ঘড়ির কাঁটার বিপরীত অ্যান্টি ক্লকওয়াইজ চিন্তা করি না? অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে, সো অ্যান্টি ক্লকওয়াইজ যখন আমরা যাচ্ছি তখন দেখো তো এটা তো আমাদের এ বিন্দু, তাই না? আর এটা হচ্ছে আমাদের বি বিন্দু। তাহলে আমার এফ টুটার ক্ষেত্রে খেয়াল করো, এফ টু কিন্তু বি বিন্দু থেকে যাচ্ছে। এই যে দেখো, এফ টুটা বি বিন্দু থেকে যাচ্ছে, এ বিন্দুতে আসতেছে। আর এফ ওয়ানটা দেখো এ বিন্দু থেকে যাচ্ছে,
বি বিন্দুর দিকে। তার মানে কি, তার মানে যে অক্ষটা যেটা ঘটনাটা ঘটতেছে, যে F1 এর ক্ষেত্রে যে অক্ষটা সেটা হচ্ছে এই বরাবর, অর্থাৎ F1 টা মানে এখানে খেয়াল করে দেখো F1 টা কিন্তু ঘড়ির কাঁটার দিকে, অর্থাৎ এ থেকে বিতে, এ থেকে বিতে যাচ্ছে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে গমন করতেছে। কিন্তু F2 টা বি থেকে এ তে, অর্থাৎ উল্টা দিকে ভ্রমণ করতে চাচ্ছে। এটা তো হতে পারে না, তাই না? তাহলে খেয়াল করে দেখো F1 টা কিন্তু ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে এ থেকে বি তে। সো আমাদের F1 টা নিয়ে কোনো সমস্যা নাই। F2 টা কি করতেছে, বি থেকে, দেখো বি বিন্দু থেকে যাচ্ছে। আমরা যদি বি বিন্দু থেকে চিন্তা করি, এটাকে বি বিন্দু থেকে F2 টা যাচ্ছে। তার মানে কি, এইটার যে দিকটা, এটার যে দিকটা, এটা কি ঠিক আছে বলো তো? এটা এটা এভাবে যাচ্ছে, এটা যাচ্ছে এভাবে, আর এটা যাচ্ছে এভাবে। তাহলে আমরা দেখি তো কোনটা ঠিক আছে। সো F1 টা যাচ্ছে এ থেকে বি তে, সমস্যা নেই। আর F2 টা যাচ্ছে বি থেকে এ তে। তাহলে কার অক্ষটা সমস্যা বলতো? অক্ষটা সমস্যা হচ্ছে F2 র। কেননা আমাদের যেতে হবে x অক্ষ বরাবর, যেহেতু আমরা x এর রেসপেক্টে কাজটা করতেছি, তার মানে আমাকে যেতে হবে x অক্ষ বরাবর। আমি অবশ্যই মানে উল্টা দিক থেকে বি থেকে এ তে আসবো না, অবশ্যই আমাকে যেতে হবে এ থেকে বি তে। ক্লিয়ার? আই হোপ যে বুঝতে পেরেছো। অর্থাৎ আমাদের যেতে হবে এ থেকে বি তে, কারণ আমি x অক্ষের রেসপেক্টে কাজ করতেছি, অয় অক্ষ না। সো অয় অক্ষের রেসপেক্টে আমি কাজ করতেছি না, x অক্ষের রেসপেক্টে কাজ করি। তার মানে আমাকে যেতে হবে কিস থেকে বলো তো? এ থেকে বি তে। আমি বি থেকে, এখানে F2 টা হচ্ছে বি থেকে, দেখো বি থেকে এর দিকে আসতেছে। সো এটা তো উল্টা ঘটনা, এটা হতে পারে না। এর জন্য আমাকে F2 টা নিয়ে কাজ করতে হবে, F2 টাকে ঠিক করতে হবে। সো তার মানে F2 র দিক যদি আমি ঠিক করতে চাই, তাহলে কি হবে? নিচে হবে বি, উপরে হবে A। আমরা যদি লিমিট চেঞ্জ করি, তাহলে আমরা জানি সামনে একটা মাইনাস আসে। তাহলে আমরা যদি লিমিট চেঞ্জ করি, এ থেকে বি তে যেতে চাই, তাহলে আমাকে কি করতে হবে বলতো? একটা সামনে মাইনাস চিহ্ন চলে আসে। তাহলে এখানে থাকে পি, আচ্ছা এক্স F2 সাথে dx মাইনাস, এটা নিয়ে তো কোনো সমস্যা নাই, এক্স F1 dx। ওকে, আই হোপ এইটুকু বুঝতে কোথাও প্রবলেম হয়নি। এখন আমরা যদি দেখি পরের কাজটা, আমরা মাইনাস কমন নিতে পারি, উভয় পাশ থেকে মাইনাস কমন নিলাম, ঠিক আছে। আচ্ছা এই এখানে একটা মিসিং হয়েছে, আমি তো গুণ করে দিয়েছিলাম তাই না? তাহলে এখানে হবে এ থেকে বি, এটা আমি লিখি নাই, হ্যাঁ এটা কিন্তু মাস্ট বি লিখতে হবে। সো মাইনাস আমরা কমন নিলাম। এখন আরো একটা জিনিস আমাদের ক্লিয়ার হতে হবে, এই বক্ররেখাটা চিন্তা করো, আমি যদি এখানে এ বিন্দু চিন্তা করি, এখানে যদি বি বিন্দু চিন্তা করি, তাহলে আমরা এখন যদি ইন্টিগ্রালটা দেখি, তাহলে দেখো আমি এ থেকে বি তে যাচ্ছি, আবার বি থেকে এতে আসতেছি, এ থেকে বি তে যাচ্ছি, আবার বি থেকে এতে আসতেছি। তাহলে একটা ক্লোজ কার্ভ সৃষ্টি হচ্ছে না? একটা ক্লোজড অর্থাৎ বদ্ধ বক্ররেখা সৃষ্টি হচ্ছে। সো বদ্ধ বক্ররেখাকে কিন্তু আমরা সি দ্বারা বোঝাইতে পারি। তার মানে এখানে আমরা দেখো এ থেকে বি তে যাচ্ছি, সরি বি থেকে এতে যাচ্ছি, এ থেকে বি তে যাচ্ছি, তার মানে একটা ক্লোজড অবস্থা তৈরি হয়েছে। সো এটাকে আমরা ক্লোজড কার্ভ সি দ্বারা কিন্তু বুঝাইতে পারি। আচ্ছা এটা গেল, আমরা ক্লোজড কার্ভ সি দিয়ে বুঝাইলাম, এটা আই হোপ বুঝতে পেরেছো। এখন এখানে খেয়াল করো পি যেটা এক্স F2, আর এখানে যেটা আছে কি আছে পি এক্স F1। সো এগুলা আমরা এক্স F2 এগুলাকে আমরা ইগনোর করতে পারি, তাহলে আমাদের থাকে কি পি ডিএক্স। তাহলে আমাদের কি থাকে বলতো? আলটিমেটলি থাকতেছে পি ডিএক্স। সো আই হোপ এটা বুঝতে পেরেছি আমরা। এখন আমাদের বাম পক্ষে যেটা ছিল, বাম পক্ষে কি ছিল বলতো? বাম পক্ষে যেটা থাকে থাকবে, আমরা এটাকে আগে ডান পক্ষে নিয়ে আসি। তাহলে এটা হচ্ছে ক্লোজ কার্ভ সি পি ডিএক্স, আর বাম পক্ষে ছিল হচ্ছে আমাদের ডাবল ইন্টিগ্রাল আর ডেল পি ডেল ওয়াই ডিএক্স ডিওয়াই। সো আলটিমেটলি এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। সো আই হোপ আমরা 1 নং সমীকরণটা বুঝতে পেরেছি। এই পর্যায়ে 2 নং এ যাই। তাহলে শর্ত 2 এর জন্য, শর্ত 2টা খেয়াল করো, ডাবল ইন্টিগ্রাল আর ডেল কিউ ডেল এক্স ডিএক্স ডিওয়াই। সো এটা যেভাবে দেওয়া থাকুক, আমাদের প্রথম কাজ হচ্ছে সাজিয়ে নিতে হবে, কারণ যেহেতু এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হবে, তার মানে আমাকে এক্স কে পাশে রাখতে হবে। সো আমাদের এক্স পাশে আছে, চিন্তা নাই। আচ্ছা তাহলে আমাদের অবশ্যই এখানে কি হবে বলতো? অয় সমান সি থেকে ডি হবে, আর এখানে হবে এক্স সমান জি অন অয়, আর এখানে হচ্ছে জি টু অয়। আচ্ছা এখানে হচ্ছে ডেল কিউ
ডেল এক্স, তাহলে এক্স এর সাপেক্ষে কি হবে, সাথে হচ্ছে ডি, এটা এখানে ফ্রি থাকবে। সো এখানে যা আছে তাই, y সমান c থেকে d। তো সেম ভাবে এই কথাটাও কিন্তু আগের কথাই, অর্থাৎ কিউ এর ভ্যালুটা আমরা যখন ডিফারেন্সিয়েশন করব আবার ইন্টিগ্রেশন করব, সো একই ভ্যালু আসবে। সো একই ভ্যালুটা কি, কিউ অফ এক্স কমা ওয়াই ফাংশনটা। সো এই ফাংশনই আমরা থাকবো। আর এখানে হচ্ছে x সমান g অন ওয়াই, আর এখানে হচ্ছে g টু ওয়াই, আর এখানে থাকতেছে আমাদের dy। এটা আমরা আই হোপ বুঝতে পেরেছি। তাহলে এখন এখানে সি থেকে ডি থাকুক, আমরা ওয়াই ইগনোর করতে পারি। কেন ইগনোর করতে পারি, এক্স ইগনোর করতে পারি, এটা জাস্ট বোঝানোর জন্য দেওয়া হচ্ছিল। সো এটা প্রথম থেকে লিখলেও হবে, সমস্যা নাই, না লিখলেও কোনো সমস্যা কিন্তু নাই। আচ্ছা, এখন আমাদের কার রেসপেক্টে কাজ করেছে, এক্স এর রেসপেক্টে, তার মানে এক্স এর জায়গায় আপার লিমিট লোয়ার লিমিট বসবে, তার মানে কিউ জি টু ওয়াই মাইনাস কিউ জি ওয়ান ওয়াই, সাথে তো থাকে ডি ওয়াই। সো এখন আমরা এই সি ডি গুণ করে দিব, কিউ জি টু ওয়াই মাইনাস সি থেকে ডি কিউ জি ওয়ান ওয়াই, আচ্ছা ডি ওয়াই তো সাথে থাকবে, সাথে থাকতেছে ডি ওয়াই। আচ্ছা, সেম ভাবে এখন আমরা চিন্তা করব যে আমাদের সি থেকে ডি এবং ডি থেকে সি এটা ঠিক আছে কিনা জি ওয়ান এবং জি টুর জন্য। সো আমরা যদি একটা তল চিন্তা করি, তলের মধ্যে যদি একটা রেখা চিন্তা করি, যেহেতু এখানে ডি ওয়াই এর রেসপেক্ট হচ্ছে, তার মানে কিন্তু এখান থেকে চিন্তা করতে হবে আমাদের। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কি, সি, এটা হচ্ছে ডি, আর এটা হচ্ছে আমাদের জি ওয়ান, আর এটা হচ্ছে আমাদের কি জি টু। আমাদের হচ্ছে এভাবেই যাচ্ছে ঘড়ি কাঁটাটা, উল্টা ভাবে এইভাবেই যাচ্ছে। সো এখন যদি আমরা চিন্তা করি, প্রিয় স্টুডেন্ট খেয়াল করো, জি টুর ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি সি থেকে ডি, অর্থাৎ জি টুটা যাচ্ছে, কিন্তু জি টু যেটা আছে সেটা কিন্তু সি থেকে ডি, অর্থাৎ নিচ থেকে উপরে উঠতেছে, কারণ আমরা কিন্তু ওয়াই এর রেসপেক্টে কাজটা করতেছি, আর জি ওয়ানটা কাজ করতেছে ডি থেকে সি। দেখো জি ওয়ানটা ডি থেকে সি, কিন্তু আমরা যে জিনিসটা খেয়াল করবো এখানে, আমরা তো ওয়াই এর রেসপেক্টে কাজটা করতেছি। ওয়াই এর রেসপেক্টে যখন আমরা কাজ করতেছি, আমরা যাবো কোথায় থেকে বলতো, সি থেকে ডিতে যাব, আমাদের সিস্টেমই তো তাই, আমাকে সি থেকে ডিতে যেতে হবে আমার সত্য মতে। তো আমি তো ডি থেকে সিতে আসতে পারি না। তাহলে আলটিমেটলি আমার যে জিনিসটা ঠিক করতে হবে সেটা কি বলতো, সেটা হচ্ছে জি ওয়ান, অর্থাৎ জি ওয়ান এর প্রবলেম এখানে। জি টুটা আমার ঠিক আছে, সি থেকে ডিতে আমি যাচ্ছি, জি টু ঠিক আছে, সি থেকে আমি ডিতে যাচ্ছি, কিন্তু জি ওয়ানটা আমি ডি থেকে সিতে আসতে পারবো না, আমাকে একই রকমই বানাইতে হবে। সো আলটিমেটলি জিনিসটা হচ্ছে তাহলে সি থেকে ডেটা থাকবে, আমার জি টু নিয়ে কোনো কাজ নেই তাহলে, কারণ আমি বুঝে গেলাম যে জি টু ঠিক আছে। সো এখানে যেটা হবে, তার মানে আমার এটার অবস্থান পরিবর্তন করতে হবে, তার মানে অবস্থান পরিবর্তন করলে যদি ডি নিচে আসে সি উপরে যায়, তাহলে এখানে এটা চিহ্ন মাইনাস আসে, সো ওই চিহ্ন মাইনাস আর এই চিহ্ন মাইনাস হয়ে যায় প্লাস, তাহলে কিউ জি ওয়ান সাথে হয় আর হচ্ছে ডি হয়। আচ্ছা, আই হোপ আমরা এটা বুঝতে পেরেছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, এখন সেম ভাবে দেখো এখানে আমরা যদি এটা একটা রেখা মানে বক্ররেখা চিন্তা করি, এটা যদি সি হয় ডি হয়, তো আমরা একবার সি থেকে ডি তে যাচ্ছি, আবার দেখো ডি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে সি, তো একটা ক্লোজ অবস্থা তৈরি হচ্ছে। তো আমরা সেটাকে বলতে পারি ক্লোজ কার্ভ সি। তো আমরা সবগুলোকে ইগনোর করতে পারি, থাকে শুধু কিউ ডি ওয়াই। এটা কিন্তু প্রমাণের জন্য আমার যতটুকু দরকার আমরা ততটুকুই নিব। সো এখন আমরা আলটিমেটলি চাইলে এটা বাম পাশে নিয়ে আসতে পারি, অতএব ক্লোজ কার্ভ সি সমান এই পাশে থাকে ডাবল ইন্টিগ্রাল আর ডেল কিউ ডেল এক্স ডিএক্স, এটাকে দিতে পারি 2। সো প্রিয় স্টুডেন্ট, এখন আমরা যে কাজটা করব, সমীকরণ 1 এবং 2 যোগ করব। তাহলে আমরা লিখব সমীকরণ 1 ও 2 যোগ করে। সো যখন আমরা যোগ করব উভয় পাশ থেকে, অর্থাৎ এই যে আগের যে সমীকরণটা ছিল, খেয়াল করো উভয় পাশ থেকে ক্লোজ কার্ভ সিটা কমন নিব। তো উভয় পাশ থেকে আমরা ক্লোজ কার্ভ সিটা কমন নেই, তাহলে আমাদের থাকে পি ডি এক্স প্লাস কিউ ডি ওয়াই, আমরা কিন্তু কমন নিয়েছি। হ্যাঁ, এখান থেকে আমরা কমন নিব ডাবল ইন্টিগ্রাল আর কমন নিব, তাহলে এবং আরো কমন নিব ডিএক্স ডিওয়াই, দুইটার মধ্যে কিন্তু দেখো ডিএক্স ডিওয়াই আছে, সেটা আমরা কমন নিলাম। তাহলে আচ্ছা, এখানে একটা জিনিস মিসিং হয়েছে, আমাদের এই পাশে যে ভ্যালুটা ছিল সেটা প্লাস, আচ্ছা এটা যখন এই পাশে আসলে প্লাস হইলো, আর এই পাশে যেটা ছিল সেটা যখন এই পাশে আসবে মাইনাস হবে না। আমরা যদি একটু নিচে নামিয়ে দেখাই, সো আমরা যেখান থেকে এখান থেকে কাজ শুরু করেছিলাম,
অর্থাৎ এটার পরে তো এই লাইন, সো এই আচ্ছা, সো এইটা যখন অপোজিটে চলে যাবে, সমান সমানের অপোজিটে যখন চলে যাবে তখন কি হবে বলতো, তখন আমাদের মাইনাস হয়ে যাবে, এটা কিন্তু মাইনাস হবে। হ্যাঁ, এটা কিন্তু একটু খেয়াল রাখবা। আচ্ছা, এটা কমন নিলাম, তাহলে এখানে থাকলো আমাদের ডেল কিউ ডেল এক্স মাইনাস ওখানে থাকে হচ্ছে ডেল পি ডেল ওয়াই, এটাই হচ্ছে আমাদের প্রমাণিত। সো প্রিয় স্টুডেন্ট, আশা করি গ্রীন উপপাদ্যটা বুঝতে পেরেছো। গ্রীন উপপাদ্যটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা থিওরেম। সো এই থিওরেমটা এ টু জেড একটু বোঝার চেষ্টা করবা, তারপর কোথাও বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে নক করবা, আমি ট্রাই করব তোমাকে এ টু জেড ক্লিয়ার করে দেওয়ার। সো থ্যাংক ইউ।